গরম আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট, চরম বিপাকে বাসিন্দারা। সারাদিনও পানি আসে না, এক রাত 3টা-4টার সময় একটু পানি আসে। বাচ্চারা 3 দিন ধরে গোসল করে না, নিজে করি না। 6 রোজার পর থেকেই আমাদের এই ডিস্টার্বটা হইতেছে। পুরো রাজধানীর সরবরাহ লাইন একই নেটওয়ার্কে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। যে কোনো সময় যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হোক বা সাপ্লাই লাইনে হোক, সেখানে কোনো সমস্যা হতে পারে। এক জায়গায় সমস্যা হলে সেখান থেকে পানি অন্য জায়গায় নেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্তর্জাতিক চাপ সামাল দিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার। দাবি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ঘোষণা প্রতারণা বলছে প্রশাসন। যশোর ও মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে নিহত 2 পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। উচ্চ আদালতের জামিনের আদেশ জাল করে মুক্তি নিয়ে লাপাত্তা 2 ইয়াবা ব্যবসায়ী, হতবাক আদালত। জড়িতদের শনাক্তে তদন্তের নির্দেশ। সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণায় উৎফুল্ল সিলেটের জনগণ, সরব সম্ভাব্য প্রার্থীরা, প্রস্তুত নির্বাচন কমিশন। এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবার ঈদে চাহিদা বেড়েছে জাকাতের কাপড়ের। নরসিংদীর বাবুরহাটে জমে উঠেছে পাইকারি বাজার। গরম আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে চরম হয়রানির মধ্যে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর ওয়াসার কাছে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন তারা। পুরো রাজধানীর সরবরাহ লাইন একই নেটওয়ার্কের মধ্যে আনলে এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রেশনিংয়ের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদের রিপোর্ট। ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা রয়েছে 240 কোটি লিটার, আর প্রতিদিন পানির উৎপাদন হয় 245 কোটি লিটার। চাহিদার চেয়ে যোগান 5 কোটি লিটার বেশি হওয়া সত্ত্বেও প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার পড়ে যায়। অথচ রমজানের শুরুতে সংবাদ সম্মেলন করে ওয়াসা দাবি করেছিল এবার রমজানে পানির কোনো সংকট তৈরি হবে না। শুষ্ক মৌসুমে ঢাকা শহরে পানির তেমন কোনো সমস্যা হবে না। পকেট সমস্যা যেটা আমাদের সারা বছরই কিছু কিছু থাকে, সেটাই হয়তো বা থাকবে, কিন্তু সেটাকেও আমরা যাতে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি প্রস্তুতি আছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি নানা কায়দা কৌশলে পানির জন্য এই নিরন্তর চেষ্টা চলছে রাজধানীর উত্তর কাফরুল এলাকায়। 24 ঘন্টায় মধ্যরাতে একবার দেখা মেলে পানির। সারাদিনও পানি আসে না, এক রাত 3টা-4টার সময় একটু পানি আসে, নয় আসে না। 4 দিন তোমার পানি নেই, পানি বাগর অসুস্থ হয়ে পড়তে আছে। রোজার মাসের প্রথম 5 দিন পাইলাম, আর 6 রোজার পর থেকেই আমাদের এই ডিস্টার্বটা হইতেছে। অগত্যা কলসি হাড়ি পাতিল হাতে পানির জন্য এদিক সেদিক ছুটছেন রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, রাজাবাজার, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। ভাবি আর পানি নিয়েন না, আমাকে কল নষ্ট হয়েছে, আমরা নিজেরই পানি পাই না। বেরিয়ে লাগি ঝগড়া করতে পারবো, আরেক বেজে কোনোরকম কই হাতে পায়ে ধরে 1 গ্লাস পানি আনি। বাচ্চারা 3 দিন ধরে গোসল করে না, নিজে করি না। এখন হয়ে যায় রিক্সা দিয়ে যাই, গোসল করে নিয়ে আসলাম, কাপড় ধুয়ে নিয়ে এলাম। লিখিত অভিযোগ করছি, আমাদের কাছে অফিসের কপিও আছে, তারা কোনো ফিডব্যাক দেয়নি এখনো। পানির জন্য ওয়াসার কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার কথা জানালেন স্থানীয় কাউন্সিলর। পানিটা বন্টনে কোনো কারণে কোনো জায়গায় স্তর নামছে, ওনার সাথে কথা বলছি, ওনারা আশ্বাস দিতে যে করবে। গরমে চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সমস্যা হচ্ছে জানিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। হঠাৎ করে গরম হওয়াতে পানির নিচের লেভেলটা নিচে নেমে গেছে, কাজে আমার প্রোডাকশনটা কমে যাচ্ছে, মানুষের চাহিদাও বেড়েছে। বিভিন্ন এলাকায় পানির এই সংকটকে পকেট সমস্যা না বলে পুরো রাজধানীর পানি ব্যবস্থাপনা ত্রুটি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাকে একটি একক নেটওয়ার্কে আনার পরামর্শ দিলেন তারা। পদ্মা পানি আমি শুধু এই এলাকায় দেব, এইরকম প্ল্যান করলে এটা ভুল হবে। কারণ হলো যে কোনো সময় যে কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হোক বা সাপ্লাই লাইনে হোক, সেখানে কোনো সমস্যা হতে পারে। এক জায়গায় সমস্যা হলে সেখান থেকে পানি অন্য জায়গায় নেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। হোল সিটিটাকে একটা নেটওয়ার্কের আওতায় আনাটা অত্যন্ত জরুরি। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ওয়াসার গ্রাহক রয়েছে 4.25 লাখেরও বেশি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ থেকে 58 জন রোহিঙ্গা স্বেচ্ছায় রাখাইনে ফিরে গেছেন মিয়ানমারের এমন দাবি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। তারা বলছেন, আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা পেতে প্রত্যাবাসন নিয়ে বারবার অপকৌশল নিচ্ছে দেশটি। বিষয়টিকে মিয়ানমারের অভিনব প্রতারণা বলে মনে করছে সরকার। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। এরপর থেকে রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও নানা মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। এরপর থেকেই রোহিঙ্গাদের নিজের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে মিয়ানমার। আন্তর্জাতিক এসব চাপ এড়াতে বিভিন্ন সময় নানা অপকৌশল অবলম্বন করেছে মিয়ানমার। গত 27শে মে স্টেট কাউন্সিলর ওয়াং সান সুচির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনের উত্তরাঞ্চলে গত বছর সহিংসতার সময় পালিয়ে বাংলাদেশে চলে যাওয়া 58 জন মুসলিম তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফিরেছেন মিয়ানমারে। আর এটাকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মিয়ানমারের নতুন ষড়যন্ত্র বলে অভিযোগ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। বারবার তো তারা আর নলেজার 1080 ফ্যামিলি আছে আর তো হন বর্মাত্ম গিয়ে দিন সুন্দর জোটা হতা 52 জন লোক বাংলাদেশ থেকে রেপার্টিশন হয়ে ওখানে গেছে, অবৈধভাবে এরকম একটা দিছে। ওটা হচ্ছে সম্পূর্ণভাবে মিথ্যা। প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পাশাপাশি রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে না পারে সেজন্যই মিয়ানমার নানা অপকৌশল অবলম্বন করছে বলে জানালেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের এ নেতা। কিছু প্রত্যাবাসনের কথা বলে সারা বিশ্বকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। মূলত তারা প্রতারক এবং এই প্রতারণা করেই তারা চাচ্ছে কোনোভাবে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে না যায়। আর জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তার মতে, মিয়ানমার মিথ্যাচার করে আবারও বিশ্ববাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমরা চাচ্ছি যে আমরা উভয় দেশ মিলে যে আমাদের ফর্মটা তৈরি হয়েছে, যে ফর্মটা ডেভেলপ হচ্ছে, এটার আলোকে প্রত্যাবাসন প্রক্রিয়া এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নিশ্চয়ই দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারবে। মিয়ানমার থেকে পালিয়ে তমরু 0 পয়েন্টে 4500 ও কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখ রোহিঙ্গা। আর প্রত্যাবাসন চুক্তির 6 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি মিয়ানমার। সময় সংবাদ, কক্সবাজার। যশোর ও মাদারীপুরে আলাদা ঘটনায় গুলিতে 2 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। পুলিশ জানায়, গতরাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এদিকে মাদারীপুরের শিবচরে গুলিতে বাচ্চু খলিফা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 13টি মামলা রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে 6 নারী সহ 33 জনকে আটক করেছে পুলিশ। বুধবার দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বাসাবো ও তালতলা এলাকায় অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল সন্ধ্যা থেকে বাসাবোর ওয়াহাব কলোনি সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগে 33 জনকে আটক করা হয়। এ সময় ইয়াবা সহ বেশ কিছু মাদক জব্দ করে পুলিশ। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। তাদের অধিকাংশই খারাপ এবং মাদক ব্যবসার সাথে জড়িত কিংবা মাদক সেবনের সাথে জড়িত আছেন বলে প্রকাশ আছে। তারপর আমরা আরেকটু যাচাই বাছাই করব। আমরা এ ব্যাপারে খুব সচেষ্ট আছি যাতে কোনো নিরীহ লোক আমাদের অসাবধানতার কারণে হয়রানির শিকার না হন। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে গডফাদার আর কে ডন, এক্ষেত্রে তা বিচার করা হচ্ছে না। মাদক দিয়ে যারা সমাজকে ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গতকাল বিকেলে গণভবনে সম্প্রতি ভারত সফর সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তিস্তার পানির বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া দেশে সংবিধান মোতাবেক নির্বাচন হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের পশ্চিমবঙ্গ সফর নিয়ে বুধবার গণভবনে সাংবাদিকদের মুখোমুখি সরকার প্রধান শেখ হাসিনা। সাংবাদিকদের সামনে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এবারের সফরের মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি জানান, আলোচনা হয়েছে তিস্তা ইস্যু নিয়েও, পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও মিয়ানমারকে চাপ প্রয়োগের আশ্বাস মিলেছে দেশটির তরফ থেকে। এখানে আমি গিয়েছিলাম, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ভবন উদ্বোধনে, সেটার উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং 2 দেশের মধ্যে আমাদের যে সম্পর্ক আর যৌথ নদী কমিশন আছে তারা আলাপ আলোচনা করছে, সেখানে আলোচনা চলছে। আমি কারোর উপর কোনো কিছুতে ভরসা করে চলি না। আমার দেশে পানির ব্যবস্থা আমার নিজের কিভাবে করতে হবে সেটাও আমি করে যাচ্ছি। আমি নদী ড্রেজিং করছি। দেশে চলমান মাদক বিরোধী কর্মসূচিতে মানুষ স্বস্তি ফিরে পেয়েছে জানিয়ে সামাজিক এই ব্যাধি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, মাদকের সঙ্গে যারাই যুক্ত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিরীহ কোনো ব্যক্তি হয়রানির শিকার হচ্ছে না। কে গডফাদার, কে ডন, কে কি সেটা কিন্তু আমরা বিচার করছি না। যারাই এর সঙ্গে জড়িত দীর্ঘদিন থেকে গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করেছে, কিন্তু এ পর্যন্ত যে কটা ঘটনা ঘটেছে আপনারা অন্তত একটাও ঘটনা দেখান যে কোনো নিরীহ ব্যক্তি এর শিকার হয়েছে। কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না, এটুকু অন্তত বলতে পারি। আমি যখন ধরি ভালো করেই ধরি, এটা তো ভালো করেই জানেন। 11 জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মাফিক অনুষ্ঠিত হবে বলে আবারও জানান প্রধানমন্ত্রী। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো দল নির্বাচনে না এলে সরকারের কিছুই করার নেই, নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক চাপও নেই। আর কেউ যদি ইলেকশনে পার্টিসিপেট না করে, অংশগ্রহণ না করে, কোনো দল যদি না আসে, সেখানে আমরা কি করতে পারি? সেই দলের সিদ্ধান্ত। সংবিধানে ঠিক যেভাবে বলা আছে সেইভাবেই নির্বাচন হবে, আর নির্বাচন করবে হলো নির্বাচন কমিশন। যাদের নিজের মাটিতে পা রাখার জায়গা নাই তারাই আন্তর্জাতিক চাপ আনা, নালিশ করা এগুলি করে বেড়ায়। আমাদের তো মাটির সাথে সংযোগ আছে। সংবাদ সম্মেলনে ক্রিকেট তারকাদের নির্বাচনে আসা প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে এই ঘটনা মোটেই নতুন নয়। কারো যদি আকাঙ্ক্ষা হয় তো নিশ্চয়ই তারা আমার দেশের জন্য সম্মান নিয়ে আসছে, আজকে খেলাধুলা একটা ভালো অবস্থায় নিয়ে আসছে, বা এরকম পৃথিবীর সব দেশে এ ধরনের হয়ে থাকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের জামিনের আদেশ জাল করে জেল থেকে বের হয়ে লাপাত্তা ইয়াবা মামলার 2 আসামি, এমন জালিয়াতির ঘটনা ধরা পড়ায় হতবাক দেশের সর্বোচ্চ আদালত। জালিয়াতির ঘটনায় কারা জড়িত তা তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে এই জালিয়াতি করেছে আসামিরা। দেখুন আমার করা একটি রিপোর্ট। মাদক মামলায় জাল কাগজ দেখিয়ে জামিন নেয়ার ঘটনা উচ্চ আদালতে নতুন নয়। এবার জামিন আবেদন না করে ভুয়া জামিন আদেশে জেল থেকে বের হওয়ার ভয়াবহ জালিয়াতির ঘটনা ধরা পড়ল উচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচারপতির নাম ও স্বাক্ষর জাল করে জামিনে বের হয়ে লাপাত্তা 90,000 পিস ইয়াবা মামলার 2 আসামি। এমনকি জামিন আদেশে যে আইনজীবীদের নাম ব্যবহার করা হয়েছে তারাও হতবাক এই জালিয়াতি দেখে। যে কোর্টের নাম ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের যোগ সাজশ ছাড়া এমন জালিয়াতি সম্ভব নয়। ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেকশনে এটা ফাইলটা তৈরি করি সেকশনে যাবতীয় প্রসেস করি আইটি সেকশনে দিয়েছে, আইটি সেকশন অর্ডারটা পাঠাই দিয়েছে। অর্ডারটা পাঠাই দেওয়ার পরে বিচারিক আদালত তাদেরকে বেল বন্ড নিয়ে রিলিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সাহেবকে একটা ডাইরেকশন দিয়েছে যে এটা নিয়ে একটা ইনকোয়ারি করতে, এবং রেজিস্ট্রার সাহেবকে আরেকটা ডাইরেকশন দিয়েছেন যে একটা কমিটি গঠন করতে। কমিটি গঠন করে একই সঙ্গে তাদের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। যে আদালতে ভুয়া জামিননামা দাখিল করে আসামিরা জামিনে বের হয়েছেন ওই আদালতের পিপি বলছেন, উচ্চ আদালতের নির্দেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহমদ নূর এবং রাসেল তারা বারংবার আমাদের কোর্টে জামিন চেয়েছিল। আমি তীব্র বিরোধিতা করি। জজ সাহেব আমার সেই বিরোধিতার কারণে জামিন বারবার নাকচ করেছেন। ও অবৈধভাবে জামিন মুক্তি লাভ করে
সেখানে আমাদের সবাই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে ইয়াবা ও ধর্ষণ মামলায় জামিন জালিয়াতির ঘটনা ঘটেছে উচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের তথ্যমতে নথি ও জামিন জালিয়াতির ঘটনায় এখন পর্যন্ত 40টি মামলা করা হয়েছে। এমন ঘটনা ঠেকাতে সুপ্রিম কোর্টের প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার হত্যা ও নাশকতার 2 মামলায় বেগম জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এসব মামলা হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর আগে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের আদালতে আদেশ দেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে 8 জনকে হত্যার অভিযোগে নাশকতার এই 2টি মামলা দায়ের করা হয়েছিল। সোমবার এই 2 মামলায় হাইকোর্ট থেকে 6 মাসের জামিন পান বেগম জিয়া। এদিকে পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের পৃথক 2 মামলায় বেগম জিয়ার জামিন শুনানি শেষ হয়েছে। আজ এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। সকালের সময় আরো থাকছে। ফেনীতে 75 বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার মায়ের মামলা, অভিযুক্ত গ্রেফতার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ দ্বিতীয় দিনের মতো দেয়া হচ্ছে বাসের অগ্রিম টিকিট। কাঙ্ক্ষিত টিকিট পেতে ভোর থেকেই অপেক্ষা করেন টিকিট প্রত্যাশীরা। এজন্য রাজধানীর গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস কাউন্টারে বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে দেখা গেছে প্রত্যাশীদের। এদিকে বাসের ফিরতি টিকিট কবে থেকে পাওয়া যাবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে আরো খবর জানবো এই মুহূর্তে রাজধানীর গাবতলী এলাকায় আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাপ্পি, করছেন, যদিও আমি একটু বলে রাখতে চাই যে আজ সকাল থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি সকাল থেকে শুরু হওয়ার পর থেকে কিন্তু এখনো বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির কারণে মূলত যারা এখানে আসছেন বাসের টিকিট কিনতে, তারা কিন্তু মূলত কিছুটা হলেও ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এখানে আমরা আছি এখন মূলত হানিফ বাস কাউন্টারে, এবং এখানে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা বাসের টিকিট কিনতে পারেন। এই জন্য এখানে আমরা আছি এখন মূলত হানিফ বাস কাউন্টারে, এবং এখানে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা বাসের টিকিট কিনতে পারেন। এই জন্য এখানে সামিয়ানা টানানো হয়েছে। তারপরও কিন্তু বৃষ্টিতে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে কিন্তু এবছর 17 জুনকে ঈদ, সম্ভাব্য ঈদ ধরে কিন্তু মূলত বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর আমরা গতকালকে যেমনটা দেখতে পেয়েছিলাম যে 13 এবং 14 জুনের টিকিটের চাহিদা বেশি, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি বাসের টিকিট কেনার জন্য এখানে এসেছেন। তারাও কিন্তু 13 এবং 14 জনের টিকিটেই তারা আগ্রহ প্রকাশ করছেন। যদিও এখানে বাস কাউন্টারে যারা রয়েছেন তারা আমাদের তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ওই দিনের টিকিটগুলোতে এত চাহিদা যে সেগুলো প্রায় শেষ পর্যায়ে বিক্রি। আর এই কারণে অনেকেই তাদের পছন্দসই টিকিট কিনতে পারছেন না বলে আমাদেরকে যাত্রী যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন বা তারা আমাদেরকে সমস্যার কথা জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনো কিন্তু অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কিন্তু ফিরতি টিকিটের কোনো ঘোষণা আসেনি যে কবে বিক্রি শুরু হবে। একই সঙ্গে হচ্ছে বিআরটিসি বাসের যে বিষয়টা রয়েছে, সেই বিআরটিসি বাসও কিন্তু অগ্রিম টিকিট বিক্রি নিয়েও কিন্তু তারা কোনো সিদ্ধান্তের কথা জানেনি। আর এই কারণে যাত্রীরা কিন্তু মূলত কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা টিকিট পাবেন না বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন। আমরা বাস কাউন্টারে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যাত্রী সাধারণকে নির্বিঘ্নে এবারের যারা ঈদ আনন্দ উপভোগ করতে পারে এবং পরিবার পরিজনের সঙ্গে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য তারা সর্বাত্মক চেষ্টা নিয়েছেন। এবং একই সঙ্গে যাত্রীরা যেমন অভিযোগ করেছেন যে নির্দিষ্ট বা নির্ধারিত দিনের পছন্দসই তারা টিকিট পাচ্ছেন না, কিন্তু এখানে তারা কাউন্টারে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কোনো টিকিট নিয়ে তারা কোনো গাফলতি করছেন না। তাদের যে পরিমাণ টিকিট রয়েছে বা নির্ধারিত দিনে যে কয়েকটি বাস রয়েছে সেই বাসের সব টিকিটই মূলত তারা ছেড়ে দিচ্ছেন যাত্রীদের উদ্দেশ্যে। জুনাইদ, এই ছিল আমার কাছে গাবতলী থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সবশেষ খবর। গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।
আগুনে পুড়ে গেছে রাজধানীর পরিবাগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি ট্রান্সফরমার। বুধবার রাত 8:30টার দিকে হঠাৎ ট্রান্সফরমারটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। হঠাৎ করেই আগুনের ধোঁয়া দেখে আটকে ওঠেন রাজধানীর পরিবাগ এলাকার বাসিন্দারা। এদিক ওদিক ছুটতে শুরু করেন পথচারীরা। যদিও অগ্নিকাণ্ডের এই ঘটনা কেপিআই এলাকার ভেতরে। বুধবার রাত যখন প্রায় 8:30 ঠিক তখন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিবাগ সাব স্টেশনে দেখা যায় ভয়াবহ আগুন। পুড়ে যায় একটি ট্রান্সফরমার, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুতের লাইন, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশের এলাকা। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। শব্দ লাগে আমি কি জানি হয়েছে, ফোনতে দেখলাম এদিকে আগুন জ্বলে গেছে। আমরা মনে করছি কি এমনি হয়তো কি পাঞ্চার চাকা পাঞ্চার হয়েছে। কিছুক্ষণ পরে দেখা এখান থেকে ধুমা উঠতেছে। ক্যাম্পাস থেকে দেখছিলাম যে মানে অনেক বেশি আগুন, অনেক বেশি জ্বলতেছে। তো তখন আমরা ওইখান থেকে দৌড়াই আসছি। কারেন্ট চলে গেছে কেন, এখন তো হঠাৎ করে দেখে আবার এদিকে তাকাচ্ছি, ওখান থেকে আগুন। কিছুক্ষণ পরপর আসতে থাকে ফায়ার সার্ভিসের আরও একটি করে ইউনিট। মোট 6টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নির্দেশনা থাকার পরও পাওয়ার স্টেশনটিতে পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা রাখা হয়নি। আগুনের ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পাওয়ার স্টেশনের কর্মকর্তারা। এখানে ট্রান্সফরমার অয়েল ছিল 35,000 লিটার। 35 আগুনটা কিন্তু ফ্লেম আপনারা দেখছেন অনেক উপরে উঠছে। এখানে কিন্তু অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা, স্বয়ংক্রিয় কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। টেম্পারেচারটা বেশি লোড হওয়ার কারণে ভিতরে আগুনটা জ্বলছে। উনি কিভাবে জানেন আমার আছে না নাই? উনি কি দেখছেন, ইন্সপেকশন করছেন? উনি কি আমাকে বলছেন যে আপনার ইয়াতে যেটা পর্যাপ্ত থাকার কথা সেটা নাই? আগুনের সূত্রপাত বিষয়ে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। এহসান ওয়াক শাওন, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে 75 বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রাতে ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে নিজ ঘরে ডেকে নেয় প্রতিবেশী আলী আহমদ। এ সময় তার উপর পাশবিক নির্যাতন চালায় সে। এক পর্যায়ে অসুস্থ অবস্থায় মেয়েটিকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দেখার পরে তারপর আমরা তাড়াতাড়ি করি ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার মেয়ের সর্বনাশ করে দিছে, আমি কঠিন বিচার চাই। মামলার একমাত্র আসামি সে গ্রেপ্তার আছে এবং শিশু বাচ্চা সে ইনজুরি অবস্থা, রক্তাক্ত ইনজুরি আছে। ফসল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আমরা ফেনী হাসপাতালে নিয়ে আসছে। সকালের সময়ে আরো থাকছে। রমজানে মালয়েশিয়ায় জমে উঠেছে বাংলাদেশি ইফতার বাজার। দেশীয় ঐতিহ্যের স্বাদ নিতে ইফতারে ভিড় করছেন প্রবাসীরা। নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে কম বেশি কাপড় বিক্রি হয়ে থাকে সারা বছরই, কিন্তু শুধু ঈদকে কেন্দ্র করে জাকাতের কাপড় বিক্রির অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। সেই লক্ষ্যে এবারও বাজারে আনা হয়েছে বিভিন্ন মানের জাকাতের পোশাক। চলতি বছর নির্বাচনী বছর হওয়ায় বিক্রির পরিমাণ তুলনামূলক বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আনন্দের ছোঁয়া যেন থাকে প্রতিটি ঘরে, প্রতিটি মনে, এমন প্রত্যাশায় প্রতি বছর জাকাতের অর্থ বিভিন্নভাবে বন্টন করার পাশাপাশি অনেকেই একটি অংশ দিয়ে কাপড় কিনে দেন দরিদ্রদের। রাজধানীর বিভিন্ন মার্কেট থেকে এসব কাপড় বিক্রি হয়ে থাকে বিভিন্ন দামে। আর সবচেয়ে কম দামে জাকাতের কাপড় কেনার জন্য বহুল পরিচিত বঙ্গ ও এনএক্স মার্কেট। রোজার শুরু থেকেই এসব পোশাক কেনা বেচার জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভিড় থাকলেও এবার ভিন্ন চিত্র বলছেন বিক্রেতারা। এখন মাসের শেষ পর্যায়ে মানুষ বেতন পাবে, বোনাস পাবে, তারপরে আস্তে কেনাকাটা থেকে ভিড় করবে। যে পরিমাণ সেল হওয়ার কথা তার 30% সেল হবে। জাকাতের কাপড়ের মধ্যে বিক্রি বেশি হয়ে থাকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি। চাহিদা রয়েছে সালোয়ার কামিজেরও। গুণগত মানের ভিন্নতায় প্রতি পিচ লুঙ্গি 90 থেকে 450 টাকা এবং শাড়ি ও 3 পিচ বিক্রি হচ্ছে 210 থেকে 800 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনী বছর হওয়ায় এবার বাড়বে বিক্রির পরিমাণও। আগে যেমন শাড়ি পরতো মানুষ, এখন তো মানুষ একটু আধুনিকের কারণে শাড়িটা একটু কম পরে, একটু ভেজাল মনে করে, যার জন্য আপনার 3 পিসটা এখন একটু বেশি চলতেছে। গত বছর যা হয়েছিল তার চেয়ে এবছর আশা করি বেশি হবে, কারণ হলো সামনে নির্বাচন, সেই হিসাবে সবাই কিছু জাকাত হার বাড়বে। 15ই রমজানের পর থেকে ক্রেতা সমাগম আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। বিত্তশালীদের সম্পদে গরিবের অধিকার হচ্ছে জাকাতের অর্থ।
এই অর্থ এক শ্রেণীর মানুষ গরিবদের স্বাবলম্বী করে, আর এক শ্রেণীর মানুষ সাময়িক আনন্দ প্রদানের জন্য ঈদ উপলক্ষে দান করে থাকে বিভিন্ন প্রকারের পোশাক সামগ্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ক্রেতা চাহিদা বিবেচনা করে দোকানগুলোতে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। রমজানের 2 সপ্তাহ আগে থেকেই দেশের নানা প্রান্ত থেকে পাইকার ও খুচরা বিক্রেতাদের ভিড়ে মুখর এখন বাজারটি। আশিকুর রহমান পিয়ালের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপার খুচরা কাপড় ব্যবসায়ী ফয়সাল বাদশা পাইকারি দরে কাপড় কিনতে এসেছেন দেশের অন্যতম পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। ঈদকে ঘিরে এই বাজার থেকে কিনেছেন শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড়। তার মতো দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারি ক্রেতার ভিড়ে মুখরিত এখন বাজারটি। অন্যান্য বাজারের চেয়ে বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত এটা হলো যে কাপড়ের বাজার, তাই এই জায়গায় অনেক সুবিধা পাই। সবাই চায় যে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার জন্য বা ব্যবসা সফল করার জন্য। এখানে সব কোয়ালিটির কাপড় পাওয়া যায়, এই কারণে আর অন্য কোথাও আমাদের যাইতে হয় না। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন চলে বেচাকেনা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় 5,500 দোকানে নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। গত বছরের থেকে তুলনামূলক অনেক ভালো। এবছর রমজানের আগে থেকেই বেচাকেনা আরম্ভ হয়ে গেছে। টাঙ্গাইল শাড়ি, পাবনা শাড়ি, লুঙ্গি, 3 পিস, বেডশিট, তারপর বোরকা শাড়ি, পাঞ্জাবি সব পাওয়া যায় এখানে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রমজানের পূর্ব থেকেই আমরা প্রহরী বা গার্ড নিরাপত্তার ব্যবস্থাটা আমরা দ্বিগুণ করি। বণিক সমিতির তথ্য অনুযায়ী বাবুরহাট বাজারের সাপ্তাহিক হাটে সাধারণত 500 থেকে 700 কোটি টাকার বেচাকেনা হয়। তবে ঈদ উপলক্ষে যা বেড়ে দাঁড়ায় 1200 থেকে প্রায় 1,500 কোটি টাকায়। সময় সংবাদ, নরসিংদী। রাজশাহী ও বরিশালের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণায় উৎফুল্ল নগরবাসী। সেই সঙ্গে মেয়র পদের শীর্ষ 2 দলের সম্ভাব্য প্রার্থীরা নড়ে চড়ে বসেছেন। প্রস্তুত নির্বাচন কমিশনও। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2013 সালের 15 জুন সিলেট সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচিত পরিষদের মেয়াদ আগামী 8 অক্টোবর শেষ হবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মেয়াদ পূর্তির 6 মাস আগে নির্বাচন করার কথা। সেই আলোকে আগামী 30 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়। পাশাপাশি ভোটারদের মাঝে প্রত্যাশাও বাড়ছে। শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হোক, যাতে সবাই গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। লেভেল প্লেইং ফিল্ড ওইটার প্রয়োজন প্রশাসনের তরফ থেকে। প্রাথমিক কার্যক্রম এবং যখন যে পর্যন্ত প্রয়োজন আমরা সেইভাবে প্রস্তুত আছি। ঘোষণার সঙ্গে সঙ্গে মেয়র পদে শীর্ষ 2 দলের সম্ভাব্য প্রার্থীরা নড়ে চড়ে বসেছেন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে তার মেয়াদের 3 বছরের মতো জেলে কাটাতে হয়েছে। তারপরও যে সময়টুকু পেয়েছেন তাতে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। দিনে রাতে কাজ করে আমরা 60-70% কাজ আমি সম্পন্ন করতে পেরেছি আমার নির্বাচনী ইশতেহার। 2001 সালের 1 জুলাই সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত লগ্ন থেকে মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমদ কামরান 2003 ও 2008 সালে মেয়র পদে নির্বাচিত হন। অবশ্য 2013 সালে পরাজিত হন তিনি। তার আশা আগামী নির্বাচনে গণজোয়ার নৌকা প্রতীকের পক্ষেই থাকবে। প্রার্থীর দিকে না তাকিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে উচ্ছ্বাস শুরু হয়েছে। 26.5 বর্গ কিলোমিটারের এই নগরীর ভোটার 3,21,200। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জামালপুর 4 আসন প্রায় সমানে সমান আওয়ামী লীগ ও বিএনপি। গত কয়েকটি নির্বাচনে আসনে পর্যায়ক্রমে জয় পেয়েছে দল দুটি। অবস্থায় আগামী নির্বাচনও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি। জাতীয় পার্টিও চাইছে আসনটি নিজেদের দখলে রাখতে। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান তারা। জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত জামালপুর 3 আসন
1991 সালে নির্বাচনে বিএনপির ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার নির্বাচিত হন। পরে 1996 সালে আওয়ামী লীগের মাওলানা নুরুল ইসলাম নির্বাচিত হন। 2001 সালে নির্বাচনে আবারও বিএনপির দখলে আসে আসনটি। এরপর 2008 সালে নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। সবশেষ নির্বাচনে মহাজোটের হয়ে নির্বাচিত হন জাপা প্রার্থী মামুনুর রশিদ জোয়াদ্দার। সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনে এই আসনটি চায় আওয়ামী লীগ। পাশাপাশি জাতীয় পার্টিও চাইছে আসনটি নিজেদের দখলে রাখতে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাদশা সাহেবের এই ক্রিয়াকর্মগুলো অতীত ক্রিয়াকর্মের বিচারে জনগণ তাকে নিরঙ্কুশভাবে সমর্থন করবে এবং জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিবেন নৌকার প্রতীকে। আমরা কোন দলের চেয়ে পিছিয়ে নেই সবসময়, এই হিসাবে আমরা খুবই মজবুত। আগামী সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টির ক্যান্ডিডেট। তবে আসনটি পুনরুদ্ধারে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রত্যেকটা সংগঠনে আমাদের জনগণ সাড়া দিয়েছে এবং আগামী নির্বাচনে একটা পরিবর্তন, এই হাসিনা সরকারের পরিবর্তন চায়। এদিকে ভোটাররা বলছেন উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকেই বেছে নেবেন তারা। ঠিক এই ধরনের প্রার্থী চাই যিনি সমাজের মাঝে মানুষের উন্নয়ন করবে, যে এলাকায় কাজ করব সেরকম লোক চাই। জামালপুর 4 আসনে 2,42,500 ভোটারের মধ্যে 1,21,000 নারী। সময় সংবাদ, জামালপুর। জামালপুর 4 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সড়ক পরিবহনের উপর বেড়েছে নির্ভরশীলতা। তবে ব্যাপ্তি বাড়লেও বাড়েনি সড়কের মান ও মানসম্মত যানবাহন। সড়ক ব্যবস্থাপনায় সংস্কারের পরামর্শ দিয়ে ব্যবসায়ীরা বলছেন প্রয়োজনে সড়কের সঙ্গে রেল ও নৌপথের সমন্বয়। পরিবহন খরচ ও সময় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার মতো নীতি কাঠামো প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের। সাজিদ রাজুর রিপোর্ট। দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থা এখনো সড়ক নির্ভর। পণ্য ও যাত্রী পরিবহনের সিংহভাগই হয় সড়ক পথে, অথচ টেকসই ব্যবস্থাপনা না থাকায় দেশ জুড়ে সড়কের বেহাল দশা। তার উপর ক্রমেই বাড়ছে এই পথের ব্যবহার। ব্যবসায়ীরা মনে করেন সড়কের পুরনো ভাঙাচোরা যানবাহন অপসারণ করে নতুন বাহন নিয়ে আসা এখন সময়ের দাবি। রেল ও সড়ক পথের সমন্বয় করলে কমবে ভোগান্তি। সেই সঙ্গে সংস্কারমূলক কাজের অগ্রগতি না হওয়ার নানা কারণও তুলে ধরেন তারা। পলিটিক্যাল উইল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমার কাছে মনে হয় যে সড়ক পরিবহনের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের লবিং ক্ষমতাটা একটু বেশি। সড়ক ব্যবস্থাপনায় আমি মনে করি যে সব জায়গাতে স্থানীয় সরকারকে এটার সাথে ইনভলভ করা প্রয়োজন। যার এলাকায় যতটুকু হাইওয়ে আছে সেই এলাকায় যাতে অবৈধ গাড়ি, রিক্সা, বেবি ট্যাক্সি যাতে চলতে না পারে। পরিসংখ্যান বলছে প্রতি অর্থ বছরের বাজেটেই বিশেষ গুরুত্ব পায় সড়ক যোগাযোগ ব্যবস্থা, বাড়ানো হয় বরাদ্দ। সেই ধারাবাহিকতায় এবারও অগ্রাধিকার পাবে সড়ক যোগাযোগ খাত। বিশ্লেষকরা বলছেন প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতির কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশ্বমানের হয়ে উঠতে পারেনি। তাই আসছে বাজেটে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সড়কের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। এডিপির যে অ্যালোকেশনগুলো হয় এই সব বিবেচনা প্রসূত হতে হবে, যার ফলে ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রান্সপোর্টেশন টাইম সেটা যেন সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। 4 লেন করি, 6 লেন করি, সড়ক ব্যবস্থাপনার যদি উন্নতি না করি তাহলে যতগুলো লেনই করা হোক না কেন এটা কোনো সলিউশন হবে না। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সম্প্রসারণ সহ মহাসড়কগুলোকে 4 থেকে 6 লেনে উন্নীত করার পাশাপাশি সড়কে সার্ভিস লেন সংযুক্তির পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়ায় জমে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ইফতার বাজার। দোকানগুলোতে প্রতিদিনই হাতে বানানো হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় ঐতিহ্যের স্বাদ নিতে ইফতার বাজারগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। ভালো বিক্রি হয়, বিক্রেতারা যেমন খুশি ঠিক তেমনি কম খরচে ভালো ইফতার পেয়ে খুশি ক্রেতারাও। মালয়েশিয়ার প্রতিনিধি আব্দুল কাদেরের প্রতিবেদন। ছোলা, মুড়ি, বেগুনি কিংবা আলুর চপ, পেঁয়াজু বা জিলাপি রমজানে বাঙালিদের প্রিয় খাবার।
দেশে যেমন এগুলোর চাহিদা অনেক বেশি, ঠিক তেমনি মালয়েশিয়াতেও প্রবাসী বাংলাদেশিদের কাছে এগুলো অনেক জনপ্রিয়। আর রমজান মাসে এই সুযোগটা কাজে লাগায় প্রবাসী ব্যবসায়ীরা। প্রতিদিনই হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে তারা বসে থাকেন কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। ঘরে ইফতার তৈরির অভ্যাস থাকলেও দেশীয় ঐতিহ্যের এই ইফতারের স্বাদ নিতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশি ভোজন রসিকরা। বেলা যতই গড়ায় দোকানগুলোতে ততই ক্রেতাদের সমাগম বাড়তে থাকে, আর বিক্রি বেশি হওয়ায় খুশি ব্যবসায়ীরা। আমরা সুন্দরভাবে ব্যবসা করতেছি, যাতে এই ব্যবসাটা ধারাবাহিকতা বজায় রাখে, সেজন্য আমরা সরকার এবং আমাদের এই দেশের সরকারের প্রতি ধন্যবাদ জানাই। প্রায় 25টা আইটেম আছে, 25 থেকে 30টা আইটেম। এখানে মেজরিটি পার্সেন্টই বাংলাদেশি আমরা এখানে, এই জন্য আমরা বাংলাদেশিদের জন্য সুব্যবস্থা আছে ইফতারির। কম দামে দেশীয় ইফতারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরাও। পাশাপাশি রমজানে পরিবার পরিজন ছাড়া প্রবাস জীবনের ইফতারকে ঘিরে বিভিন্ন সুখ দুঃখের কথাও জানান তারা। যতই বিদেশ করি না কেন, আমাদের মন দেশের মাটিতে রয়ে গেছে, সেই জন্য আমরা দেশের সবাইকে মিস করি। ইফতার করলেও মনটা পড়ে আছে বাংলাদেশে, আমরা কিন্তু বাঙালি। এখানে এসে ইফতার করলে আমরা সবচেয়ে ভালো লাগে, মনে হয় যে আমরা বাংলাদেশে আছি, এরকম মনে হয়। এখানে আমরা ইফতার করার দ্বারা পরিপূর্ণ বাংলাদেশের একটা অনুভূতি পাই। যেভাবে বাংলাদেশে আমরা বুট, ছোলা ইত্যাদি বেগুন পেঁয়াজ দিয়ে ইফতার করি, এখানেও সেভাবে আমরা পাই। বর্তমানে প্রায় 10 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল এই মালয়েশিয়ায়। পরিবার পরিজন ছেড়ে আসা এই প্রবাসীদের ইফতার যেমনই হোক রোজা পালনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে নিজেদের সংশোধন করবেন, এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিদের। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট, চরম বিপাকে বাসিন্দারা। সরবরাহ লাইন একই নেটওয়ার্কে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক চাপ সামাল দিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার, দাবি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের। প্রত্যাবাসন ঘোষণা প্রতারণা বলছে প্রশাসন। যশোর ও মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে নিহত 2, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। উচ্চ আদালতের জামিনের আদেশ জাল করে মুক্তি নিয়ে লাপাত্তা 2 ইয়াবা ব্যবসায়ী, হতবাক আদালত। জড়িতদের শনাক্তের তদন্তের আদেশ। এবং সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণায় উৎফুল্ল সিলেটের জনগণ। সরব সম্ভাব্য প্রার্থীরা, প্রস্তুত নির্বাচন কমিশন। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।